আমার রুমে কেন আসছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল। এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাহিরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল। আর কি চুরি করার বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল। সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে, কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল। কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল কুটিয়ে ঋণে চিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় বড় করে সম্পূর্ণ রুম নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে বেঞ্চি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো, হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙে হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। এই দাগটাতে রং করেননি কেন? মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল। লোকের কি খেয়ে কাজ নেই? তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে। বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল। বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে অকমরসাৎ বলে উঠল। আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে। মাতবরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল। বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবার আবির রাগান্বিত কণ্ঠে বলল। কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল। সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের 2টা দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে এটা না হয় কালকেই বোঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টা দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতেছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল। আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নেই, তেমনি মায়ের খাওয়ারও বয়স নেই। ভাইয়া যেভাবে তাকাচ্ছিল, ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল। তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল। আপু সরি। মেঘ ভেঙচি কেটে চলে গেছে। মিম পেছন পেছন আপু আপু ডাকতেছে। আলী আহমদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসে এসে পড়েছেন। সোফে হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে, তারপর বাসায় ফিরে। তবে আজ শরীর খারাপ লাগতেছিল বলে হাঁটতে যাননি। আবির বাসে ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলো, শরীর এখনও বেশ দুর্বল। আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খানরাই সামলান। ইদানিং আবিরের মুখ ভাঙ্গার পর মেঘের যত্ন শুরু হয়।
পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের উপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবিরা নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না, অবশ্যই কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিন দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটাতে পারছে না, নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েকগুণ বেড়ে গেছে, সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। আবির কিছু বলে একেবারে মেনে নেয়, মুখের উপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিয়া খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় বসে থাকতে দেখে ইকবাল খান সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শোধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো। কি বলবো বলো, আবিরের ছন্ন ছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাচ্ছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মন কি চাচ্ছে তাও বুঝতে পারছি না। ভাবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর ধরে ছিল বাসায়, ফেরার পর যেন দূরত্ব আরো বেড়ে গেছে। আবিরকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই, কিছুদিন আবিরকে ওর মতো থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতরে এখনো ক্ষোভই রয়ে গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢুকার অনুমতি কোনোদিনই দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মেনে নিলে, বিষয়টা সত্যি অবাক করেছে আমায়। আলী আহমেদ খান অনচ্ছ হেসে বললেন, তোর চোখের বিষয়টা দুদিনের ঘটনা হলেও আমার কাছে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? মাহমুদার বিয়ের পর 15 থেকে 20 বছরের মতো আমি ওর নামটাই সহ্য করতে পারিনি। কত রাত ওদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসাব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায় গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়েছিলাম সব ছাড়তে হয়। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছাড়ছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দিইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলতে শুরু করলো, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা পরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষ করে যশোরে চাকরি পেয়ে পোস্টিং হওয়ার সেখানে যায়। ওইখানে মাহমুদাকে দেখে আমাকে ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়েছিল। আমি সেদিন আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, ওর নামটা শুনে মুখের উপর কল কাটতে পারিনি। ফোনের প্রতি দুর্বলতা, মাইদুলের বলা সব কথাই শুনেছিলাম। তারপর থেকে মাইদুলের মাধ্যমে কল দিয়ে মাহমুদের খোঁজ খবর জানতাম। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবর আমি আগে থেকেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদ আর ওর মেয়ে আইরিনকে আগেও 2 থেকে 3 বার দেখেছি।
এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানতাম? আর কি বা জানতাম? তুমি আফাফাকে সত্যি মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে, সেদিন আমি ওদেরকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপর শক্ত আবরণটা পড়েছিল, সেটাকেও সামলাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপরে হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেই দিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে 28 বছর যাবৎ জমা বিশালতা পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইচ্ছে হচ্ছিল ছোটবেলার মতো সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু পারিনি। আমার মন সায় দিয়েছিল, আমার হাত পাতাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির মুজাবেল আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু তাই সব কিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি দু ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসা প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের চাই বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পরপর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে দু ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাছে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারে মায়ের জালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারল, বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি। ডুকরে কেঁদেছে বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যাননি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবির রুমে আসছে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগে আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেক থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল, সেগুলোর একটাই এখন করতেছে। মেঘের পরনে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়নাটা 2 প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকে সামলে এসেছে। চুলগুলো পেঁচি কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের উন্মুক্ত ঘাড়, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস চাল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসে যাচ্ছে। মুহূর্তে মেঘের চোল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম কোন ডিজাইনটা করছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতর। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদের কণ্ঠে বলল, ওমা, এখন থেকে ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটা বলি, মনি মুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুচকে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে।
মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল। ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের আগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে, বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো। আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন? আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে, তা এর চেয়ে বেশি যদি রূপ বের হয়ে যায় তাহলে ভাইয়া আর সহ্যই করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটোকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে আছে, প্রেম করছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘের আগে গজগজ করতে করতে বলল। তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখে ঝাপটে পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো। মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়াল ডিজাইন করেছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারোর অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল। এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল। এদিকে ঘোর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব করলো। আবির ঠিক সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চি গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোকিলে উষ্ণ কণ্ঠে বলল। সরি, আমি ভাবছিলাম মিম আসছে। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো। কেন? আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভেতর তোলপাট শুরু হয়ে গেছে, মস্তিষ্কে নিউরনে অনুরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান গলা শুকিয়ে কাঠ। জানালা দিয়ে আসা আনস্য প্রবণে মেঘের ছোট ছোট চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেল। চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রঙের ওঠানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে উঠল। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসে হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবির নিজেই অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙ্গুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বারে চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেল, নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল। ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল। ছাড়তেই যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিষান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্তা, মনে অনুরাগে সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির ভাই। সে আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলেছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগে মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে, যে অসুখ সারানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নিরেট দৃষ্টিতে মেঘকে দেখে যাচ্ছে। মেঘও বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারোর মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই অকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে।
অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেওয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেঁচাচ্ছে দেখে আবির মেঘের হাতে কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগড়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনাড়ম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমল অনুজ্জ কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ডা সোজা হয়ে গেছে। আবির একটানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেল। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনির নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে। তবু মেঘের স্নিগ্ধ দৃষ্টতা থেকে নজর সরতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর অতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরে তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার উপর দিয়ে আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতে আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো। মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙ্গুল মেঘের আঙ্গুলগুলো বন্দী হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে লাগলো, আমাকে আবির মেঘের হাত ছেড়ে এক আঙ্গুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙ্গুলে রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে। ভেতরে কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাইর থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদরে দেখাচ্ছে। আবির নিজের মনার হাত কোনোটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতে রঙে রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছুঁল। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের শক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের চাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এটুকুতেই এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা আর মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম, নিজেকে সামলান। আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কলুষিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফে নেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো দেখে বোঝা যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পেছাতে শুরু করে। দেওয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপা ঠিক পেছনে দেওয়ালে এক হাত রাখলো, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি
হেসে শুধালো। শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল। হ্যাঁ। আবি মনে মনে বিড়বিড় করল। কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল। সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদু স্বরে বলল। আপনার ইচ্ছে? আচমকা বেলকনি থেকে তানভীর ডাকলো। ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল। ভাইয়া আসছে, সরুন প্লিজ। আবির ভুরু কুচকে শক্ত কণ্ঠে বলল। তোর ভাইকে কি আমি ভয় পাই না? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল। কি না, ব্যস্ত আছি। তুই যেগুলো আনতে বলেছিস সেগুলো নিয়ে আসছে। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে। তোমার রুমে রেখে যাই? আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভাইয়ের চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল। তোমার? বলতে মেঘকে অল্প বিস্তর চুপ হয়ে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখে ইশারা করতে তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে। ছি তানভীর, ছি, তুই এত নির্লজ্জ কেন? তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতেই ওপাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে লাগলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল। আমাকে এসব বলে কোনো লাভ নাই, আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত, একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। শোন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখার সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানতেছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শুধালো। বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তা দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে তোর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল। আর যাই করিস কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা। তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটাবো না কসম। এখন বল আসবি? বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে, প্রয়োজনে আটকিয়ে রাখবো। তাও তুই আয়, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলেও বন্যাকে কিছু বলতে চাস না। আমি আসতেছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটে কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তিত্তুর করে কাঁপছে মেঘের ওষ্ঠাদ্বয়। লজ্জার ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলো। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নিঃস্বার্থ দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎই দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকেছিল সেই হাতে যে রং ছিল আবির সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাচ্চা থেকে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল। এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল। আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল। যেখানে আবির হাতটা রেখেছিল ঠিক সেখানেই মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে। কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ।
আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না, তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল। আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলে উঠল, মাঝখানে হাতের ছাপটার কারণে কি পচা লাগছে, আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে দু আঙ্গুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেয়াল জুড়ে এত সুন্দর পেন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়া পাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারা দিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। পর চিৎকার কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টা স্বরেই বলল, ছি মেঘ, যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে ধছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ চেয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে ডিস্টার্ব করব না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহমকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতের স্পর্শ, গলা আর ঘাড়েও আঙ্গুলের দাগ, নাকার কপাল জোরে রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় ললিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতে মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে ওড়না দিল যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু তুমি আমায় দেখে কি লুকাচ্ছ? দেখি এদিকে ঘুরো। মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো তো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে বলল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়ার রুমে আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাচ্ছ। মেঘ পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকেও দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সব কিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতে মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গাল আর গলায় থাকা আঙ্গুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাচ্ছিলাম? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের দু আঙ্গুল ছুঁয়ে পড়ল। তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটা দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুটোর ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অনেক অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবেই, তাছাড়া তুমি যা এঁকে দিবা তা ভাইয়া
সে তার প্রশংসা করবেই দেখো। সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপর বসে পা দোলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিচের হাতের ছাপটার নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিল, বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেক আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। দুটা দেওয়ালের ডিজাইনের কারণে রুমটাকে চেনে যাচ্ছে না। আবির রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরের এক পাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রপ, আরও অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিয়া খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোররুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো শর্তে রাজি হয়নি। রুমে আর্ট করাই এখন এক পাশে অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদিত নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়ছে নিজের নামের দিকে। পুনরায় নজর আটকায় মেঘের হাতের চাপে, সেই সাথে লেখা মেঘ নামটার উপর। অকমরসাৎ আবিরের মুখে হাসি ফুটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই স্বর্গে সে শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা দেখে বলবো। দুটো মেয়ের সাথে ওইদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল, থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছনে ফিরে তাকেও দেখল না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছন ফিরতে দেখলো তানভীর বাইক থেকে নিরেট দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না। ইদানিং ফোন বন্ধ করে রেখেছো, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছেন আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ও, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রেগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ, আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, না বুঝে সবার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়েক্ট করতাম, নয়তো আরো বেশিই করতাম। আই এম রিয়েলি সরি বনু। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাইয়া এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলেছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গাও ভাইয়া থাকলে ওদের কোনোদিনও দেখতে পারতো না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো। ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজে থেকে জানলে তোমারই লাভ। বন্যা কপাল গুটি ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়। আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? কিছু মানে? না, ঠিক ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দিয়ে। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই।
আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল। সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, নয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করে আসো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম অ্যান্ড বিশ্বাসও করলাম, এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসল। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1বার জিজ্ঞেস করেছিল কি হয়েছে বলতে, কিন্তু ওরাও কিছু বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ি কেউ কিছু বলে, শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না পাশে। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে শখদের কাছে আসছে। শখ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। হ্যাঁ, কত আবেগ। কোথায় যাবি বলেছিলি, চল। বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করেছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখে এই 2 বোন চুপ হয়ে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্পষ্ট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে, যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল। না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তেরামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা না। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি-শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘেরা বাসে ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের 2 হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে এসেছে। মেঘকে দেখে মিনহাজের তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যার মেঘ দুজনে আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগুতে লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখে থতমত খেল। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে।
ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রতি উত্তরে তাকে জিজ্ঞেস করতে হয়, এটা কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল। না, জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কি? রসায়ন ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন। তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘুরতে প্রায় ধাক্কা লেগেই গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। তারপর থেকে দেখলি কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞেস করে, ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দেই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরও জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনাজদের যে অবস্থা করেছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইয়াকে বলি? ভুলেও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপার কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়াকে শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছা করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চেনে আর না তামিমকে চেনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ একসাথে বাঁধা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পেছনের দিকে বসতেই যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি দুটা সিটে মেঘ আর বন্যা বসলো। ওদের সামনের সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে, কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুজনে রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে, তাকে কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘ আর বন্যা দুজনে আচমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফাতও আতকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না। লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি এখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিলি। লিফাত মুখে হাসি রেখে বলল, এই সর সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, ভাই প্লিজ, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবায়েন না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখন অবধি 1000 খানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়, নাকি অন্য কারোর জন্য আসছো? যে বন্যার পিছনে ঘুরঘুর করছে সে একান্তই আমার।
তার পাশের জন আমার একমাত্র বোন আর আবির ভাইয়ার পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত। তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাই, প্লিজ মাফ করে দাও। আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইবো। আর আবির ভাই কোথায় আছেন, আমি ওনার পা ধরে মাপ চেয়ে নেব। তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো। পেছনে ফেরা তো দূর, ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর, মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগে কিনে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষ, বাসে চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলছে। ওই ছেলে মাফ যে চাইছে। বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই গিয়ে শুনছিলি? মাফ নাও চাইতে পারে। মেঘ ভুরু কুঁচকে বলল, তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর এই ছেলে ভাইয়ার কাছে মাফ চাইছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে। যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি। আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝাড়ছে। বন্যা ভাবলেশীন ভাবে জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ আমার দিতেই হবে। মেঘ সামনের দিকে কিছুটা ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াহুড়ো করে বলল, না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখছিস? এরই মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটল। আশেপাশে বসা জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবে বসে রইল। একজনের নজর মেঘের দিকে পড়তে সামনে 2-3 জনকে ডেকে বলল। অকস্মাৎ ওরা থমকে গেল, ঘুরে এসে মেঘের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দায়নি বলে হয়তো ওনারা বকা দিতে আসছেন। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পিছনে বসছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুজনেই থতমত খেয়ে বলল, না ভাইয়া, আমরা এখানেই ঠিক আছি। তা বললে হবে না আপু। আবির ভাইকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেনি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়া বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপরও আমাদের প্রোগ্রামে আসেনি। এসব পুরনো কথা বাদ দে। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে আসছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো, প্লিজ। 4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওনাদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘার বন্যা ভীষণ লজ্জায় পড়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘার বন্যার দিকে, যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে। সেখানে তারা প্রথম বর্ষে 2 মেয়েকে এত রিকোয়েস্ট করতেছে, এটা সবার কল্পনার বাহিরে। মেঘার বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এতে সামনের প্রোগ্রাম দেখতে মেঘার বন্যা দুজনেই অস্বস্তি লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নলেই 2-1 জন এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতি দিতে মেঘেদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছিল। মেঘার বন্যা শুধু মুখ চাউচাই করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকে অফিসে আসছে। অফিসে আসলেও এখন বাইক চালানোর অনুমতি পায়নি
আবির। দুদিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথেই আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতো আব্বুর সঙ্গেই যায়। মেঘ কল দিতেই আবির মুচকি এসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল। আপনি কিভাবে জানেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটে সব আপডেটই আমার কাছে থাকে। ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে এটা তুই না জানলেও ওরা খুব ভালো করে জানে। খাবার খাইছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে, তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না, সামনে এনে বসাইছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না না না, এমনি আসবেন কিনা জিজ্ঞেস করছি। আবির মন খারাপ করে বলল, জানিসই তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না। আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? খানিক ভাবল, এমনিতেই আবিরের শরীর দুর্বল। এ অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল, না, আপনার আসতে হবে না। রাগ করছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়েই থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাইস। মেঘ ঠাট্টা স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগেই কেউ বা কারা কোনো না কোনোভাবে আমাকে প্রোটেক্ট করবেই। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নেন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরই রেখেছেন, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছেন। এখন মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলেই ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। কিছু না, রাখছি। মেঘ কল কেটে স্বস্তির নিঃশ্বাস চালো। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভুরু নাচি শুধালো, এখন কি আমার ভাইয়া আর আবির ভাইয়ের ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলছেন? প্রপোজ করেননি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বন্যাও। চৈত্রের উত্তপ্ত দাবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশে পানি চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিসে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আবিরকে ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দিবেন না। অন্ততপক্ষে এই ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলও যেতে দেননি। আবিরও বাবার মুখের উপর কিছু বলেনি। আবির বাসে ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামুনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো, কি হয়েছে তোদের? মিম চট করে বলল, ফুফি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছে, কিন্তু আম্মুরা যেতে দিচ্ছে না। আবিরের কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন, কোনো সমস্যাই হলো কি না? আবির ফের জিজ্ঞেস করলো, মামুনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে, আবার বললো আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দেবে, তোর আব্বুকেও কল দিয়ে বলবে বললো। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে। সকালে বলছি বিকালে আসতে পারি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি, জোর করে বাসায় নিয়ে আসছে। রাতে জ্বর হতে পারে ভেবে তোর চাচ্ছ ওদের পাঠাতে না করলো। এদিকে আফা বারবার কল দিয়ে যাচ্ছে, তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে,
তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপির সাথে কথা বলছি। শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতে মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতে মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখে পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান আর মিম তিনজনের নজরে মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে। মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভুল নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল,